স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর 59-এ যে ছক দুটি রয়েছে, দুটি ছকের সমাধান নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। প্রথম ছকটি 3.3.3। এখানে লেখা নিয়ে মতামত দিতে বলা হয়েছে, যেখানে ইবনে বতুতার ভ্রমণ রচনাটি যেসব বক্তব্য রয়েছে সেখান থেকে যে কোনো বক্তব্য নিয়ে তোমার মতামত বা কোনো প্রশ্ন থাকলে সেই ছকে তোমাকে লিখতে বলা হয়েছে। তাহলে আসো পৃষ্ঠা নম্বর 59-এর ছক দুটি নিয়ে আলোচনা শুরু করি। প্রথম ছকে দেখো যেটা বলেছে মতামত বা প্রশ্ন লিখতে। তা বাম কলামে ইবনে বতুতার ভ্রমণ সম্পর্কে রচনায় যে বক্তব্য রয়েছে সেটা লিখবে, তোমার যে কোনো বক্তব্য তুলে ধরবে এবং সেই ব্যাপারে মতামতটা তোমার ডান কলামে লিখতে হবে। প্রথমটা তোমাদের বই যদিও করেই দেওয়া আছে, সেখানে যেটা বলা হয়েছে, ইবনে বতুতা মরক্কোর তানজা শহরে 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। আচ্ছা, সেই ব্যাপারে মতামত হিসেবে তোমাদের বই লিখেছিল যে মরক্কো কোথায় তা মানচিত্রে দেখতে হবে। অবশ্যই সেটা একটা খুঁজে বের করার মতো একটা স্থান। মরক্কো খুবই তাৎপর্যময়পূর্ণ একটা স্থান। এছাড়া আমি এখান থেকে এই ইবনে বতুতার ভ্রমণ রচনা থেকে আরো দুটা কথা এখান থেকে তুলে ধরেছি। তোমরা তোমাদের মতো অন্যান্য কথাগুলো কিন্তু এখানে তুলে ধরতে পারো। আমি এখানে লিখেছি, অন্যান্য সামগ্রীর সঙ্গে তার স্মারকলিপি অপহরণ হয়। স্মারকলিপি বলতে আসলে কি বোঝায় তা জানতাম না, অনেকে তোমরা সেটা জানতে না, পরে শব্দার্থ থেকে তা জেনে নিয়েছি। এই কথাটা হচ্ছে আমি এখানে আমার একটা মতামত এখানে আমি প্রকাশ করেছি। এরপরে জাহাজে রওনা হওয়ার 43 দিন পরে বাংলাদেশের সপ্তনগর বন্দরে উপস্থিত হলাম। এই সপ্তগ্রাম বন্দরটা আসলে কোথায় সেটাও আমার জানা ছিল না। এরা পড়ার পর আমি এখান থেকে তা জেনে নিয়েছি। তো এখানে আমি ইবনে বতুতার ভ্রমণের দুটি বক্তব্য তুলে ধরেছি, যেটা সম্পর্কে সেই সাথে আমার মতামত এখানে আমি তুলে ধরেছি। তোমরা তোমাদের মতো করে যে কোনো বক্তব্য এখানে তুলে ধরে তার ব্যাপারে প্রশ্ন বা জিজ্ঞাসা অথবা কোনো মতামত তোমরা ডান কলমে তুলে ধরতে পারো। এরকম যদি এরকম ভাবে তোমরা নিজেরা তোমাদের ছকটা পূরণ করে দেখো, আশা করি তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। এরপর আসো ফিরে যাই আমাদের দ্বিতীয় ছকে। দ্বিতীয় ছকে পৃষ্ঠা নম্বর 59-এই রয়েছে 3.3.4। সেখানে ইবনে বতুতার ভ্রমণ এই কাহিনীটি পড়ার পর তোমাদের একটি প্রশ্ন রয়েছে, সেটা জানতে চেয়েছে যে ইবনে বতুতার ভ্রমণ শিরোনামের রচনাটি কেন তথ্যমূলক লেখা বলা যায়। আচ্ছা, কেন তথ্যমূলক লেখা বলা যায় সেটা বলার আগে আমাদেরকে আসলে জানতে হবে যে তথ্যমূলক লেখা আসলে কি, তথ্যমূলক লেখা কাকে বলে। তো আমরা যদি একটু দেখে নিই, তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 59 ছোট্ট করে এখানে বলা রয়েছে তথ্যমূলক লেখা কাকে বলে। যেসব রচনায় তথ্য পরিবেশন করা হয় সেগুলোকে তথ্যমূলক লেখা বলে। এই ধরনের লেখায় তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। বইপত্র পড়ে, অনলাইনের মাধ্যমে কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তথ্য পাওয়া যায়। তথ্য উপস্থাপনের সময় জানা তথ্য নির্ভরযোগ্য সূত্র মিলিয়ে নিতে হয়। ইবনে বতুতার ভ্রমণ রচনাটি একজন পর্যটকের ভ্রমণ পথ সম্পর্কে খানিক ধারণা পাওয়া যায়। এই ভ্রমণ পথের সূত্রের অনেক অজানা স্থানের নামের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। আচ্ছা, এরই প্রেক্ষিতে আসলে এই তথ্যমূলক লেখা কাকে বলে আমরা তো বুঝতে পারলাম। এর প্রেক্ষিতে এই যে ইবনে বতুতার ভ্রমণ, এটাকে কেন তথ্যমূলক লেখা বলা হচ্ছে তার তিনটা বৈশিষ্ট্য আসলে এখানে তুলে ধরেছি। তাহলে আমরা এখানে উত্তরটাতে বলতে পারি, ইবনে বতুতা ভ্রমণের শিরোনামের রচনাটিকে যেসব কারণে তথ্যমূলক লেখা বলা যায় তা নিচে লেখা হলো। প্রথমত, এই রচনাটিতে তথ্যমূলক রচনা বলা যায় কারণ এই রচনায় যথেষ্ট পরিমাণ তথ্য পরিবেশন করা হয়েছে। অবশ্যই গত ক্লাসে যখন তোমাদের সাথে এই ইবনে বতুতা ভ্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তখন তোমরা দেখেছো যে এটা কিন্তু বেশ তথ্যবহুল একটা রচনা। এখানে অসংখ্য অগণিত, প্রতিটা লাইনে লাইনে অগণিত তথ্য রয়েছে। তাই এখানে যথেষ্ট পরিমাণে তথ্য থাকার কারণে এটাকে তথ্যমূলক রচনা বলাই যায়। এছাড়া এই রচনার শিরোনাম নির্ধারণ করা হয়েছে পুরোপুরি বিষয়ের সাথে সামঞ্জস্য বজায় রেখে। এই বিষয়টা যে বিষয় নিয়ে আসলে রচনাটি লেখা হয়েছে, যে ইবনে বতুতার ভ্রমণ কাহিনী নিয়ে লেখা হয়েছে, তার সাথে মিল রেখে শিরোনাম দেওয়া হয়েছে কি, ইবনে বতুতার ভ্রমণ। তাহলে এই তথ্যমূলক রচনার বৈশিষ্ট্যের সাথে এই বৈশিষ্ট্য একদম মিলে যাচ্ছে। এই রচনায় পরিবেশিত সব তথ্যই ধারাবাহিকভাবে পরিবেশন করা হয়েছে। গত ক্লাসে যখন আমরা ইবনে বতুতার ভ্রমণ যে রচনাটি পড়েছি, সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পেরেছি যে এখানে প্রতিটা তথ্য খুব ধারাবাহিকভাবেই উপস্থাপন করা হয়েছে। সাল বাই সাল, সালের পর সাল, কোন সালের পর সাল, কোন স্থানের পর কোন স্থান গিয়েছিল, সমস্তটা খুব সুনির্দিষ্টভাবে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে। তাই
এই ইবনে বতুতার ভ্রমণ এটাকেও আমরা বলতে পারি তথ্যমূলক লেখা, কারণ তথ্যমূলক রচনাগুলো সবসময় ধারাবাহিকভাবেই পরিবেশন করা হয়। তাই এটাকে এই উদ্দেশ্যের এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই আমরা বলতে পারি এই রচনাটিও একটি তথ্যমূলক রচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা চাইলে তোমাদের প্রশ্ন যদি এই ধরনের প্রশ্ন আসে, এই প্রশ্ন আসলে খুব সহজেই তোমরা গুছিয়ে লিখতে পারবে। এছাড়া তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করবো তার সমাধান দেওয়ার জন্য। ইবনে বতুতার সম্পর্কিত আর কোনো যদি কোনো তোমাদের কিউরিওসিটি থাকে বা কোনো তার যে ভ্রমণ যে স্থানগুলো রয়েছে স্থানগুলো নিয়ে বা কোনো সাল নিয়ে কোনো কনফিউশন থাকলে সেটাও চাইলে আমাদেরকে জানাতে পারো। আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পরিচ্ছেদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, সেই জন্য আমাদের সাথেই থাকো ওয়াইজ পয়েন্টকে সাবস্ক্রাইব করার মাধ্যমে। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো খুব সহজেই বুঝতে পারছো। আমাদের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে সেটাও কিন্তু তোমরা চাইলে আমাদেরকে জানাতে পারো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।